হ্যালো এন্ড ওয়েলকাম টু সিনেমার রাজ্য। কেমন আছেন আপনারা সবাই? আশা করি সবাই অনেক ভালো আছেন। অনেকদিন পর আপনাদের মাঝে আবারও ফিরে আসার চেষ্টায় আমি আছি রবিন আপনাদের সাথে। আশা করি আজকের ভিডিওটি আপনাদের কাছে অনেক ভালো লাগবে, কারণ আজকে আমরা এমন একটি মুভি সম্পর্কে জানতে চলেছি যেটা হয়তো আপনার কল্পনার বাইরে। তো চলুন বেশি কথা না বাড়িয়ে মূল ভিডিওতে যাওয়া যাক। মুভিটির শুরু হয় অক্টোবর 1972 সালে, যেখানে একটি রাগবি দল ম্যাচ খেলার জন্য প্লেনের মাধ্যমে অন্য দেশে যাচ্ছে। তাদের মধ্যে অনেকেই ছিল যারা প্রথমবার দেশের বাইরে যাচ্ছে। খেলোয়াড়দের পরিবারের সদস্যরাও তাদের সঙ্গে গিয়েছিল। রাগবি ম্যাচের উত্তেজনা, প্রথমবার দেশের বাইরে যাওয়ার রোমান্স, সব মিলিয়ে এক অন্যরকম আনন্দের ঝর্ণা। কেউ জানতো না কয়েক ঘন্টা পরই তাদের জীবনের সবচেয়ে কঠিন বাস্তবতার মুখোমুখি হতে হবে। তার কিছুক্ষণ পর প্লেন মুক্ত আকাশে উড়তে শুরু করে। কিছুক্ষণ পরে প্লেনটি বরফাচ্ছাদিত এলাকায় পৌঁছে যায়, কিন্তু হঠাৎ করেই প্লেনটি প্রবল ভাবে কেঁপে ওঠে। তারপর হঠাৎ সেখানে প্রবল তুষারঝড় শুরু হয়, যার ফলে প্লেন নিয়ন্ত্রণ হারিয়ে নিচের দিকে নামতে থাকে। তবুও পাইলট এই ভয়ঙ্কর ঝড় থেকে প্লেনকে বের করে আনার চেষ্টা করে, কিন্তু প্লেন কোনোভাবেই নিয়ন্ত্রণে আসছিল না। ফলে ভেতরের সমস্ত জিনিসপত্র এদিক সেদিক করতে থাকে। হঠাৎ প্লেনটি একটি বিশাল পাথরের সঙ্গে ধাক্কা খায়, যার ফলে এটি দুই ভাগে বিভক্ত হয়ে যায়। কিছুক্ষণের মধ্যে প্লেনের সামনের অংশ বরফের মধ্যে গিয়ে আছড়ে পড়ে। এতে সমস্ত মানুষ প্রচন্ড জোরে সামনে ছিটকে পড়ে, মালপত্র ছড়িয়ে পড়ে এবং এই ভয়াবহ দুর্ঘটনার কারণে অনেকেই ঘটনাস্থলেই মারা যায়। কিছুক্ষণ পর যারা পুরোপুরি সুস্থ ছিল তারা আটকে পড়া লোকদের বের করে আনার চেষ্টা করে। পরিস্থিতি খুব ভয়ানক ছিল, চারদিকে হাহাকার লেগে গিয়েছিল, শুধু রক্ত আর রক্তই ছড়িয়েছিল। কিন্তু সেখানে সবাই একে অপরকে সাহস দিচ্ছিল তখনও। এরপর দুটি ছেলে কেবিন খুলে পাইলটের কাছে যেতে দেখা যায়। তখন দেখা যায় পাইলটের অবস্থা খুবই খারাপ ছিল এবং পরের মুহূর্তেই সে মারা যায়। দেখতে দেখতে রাত হয়ে যায়, তাপমাত্রা দ্রুত কমতে শুরু করে, যার কারণে প্রচন্ড ঠান্ডায় তাদের অবস্থা খুব খারাপ হয়ে পড়েছিল। তাই তারা প্লেনের বড় ছিদ্রটি লাশ ও অন্যান্য জিনিস দিয়ে ঢেকে দেয়। ঠান্ডা থেকে বাঁচার জন্য সবাই প্লেনের ভেতরে আশ্রয় নেয়। সকলেই এই দুর্ঘটনার কারণে প্রচন্ড দুঃখী ছিল। সবাই গভীর শোকে ডুবে গিয়েছিল। কেউ কেউ ভয়ে চিৎকার করছিল, চারিপাশটা হাহাকার নেমে আসছিল, কিন্তু বাকিরা তাদের যতটা সম্ভব শান্ত রাখার চেষ্টা করছিল। পরের দিন সকালে যখন তাদের ঘুম ভাঙে, তখন তারা দেখতে পায় 4-5 জন অতিরিক্ত ঠান্ডার কারণে মারা গিয়েছে। তখন ঝড়ও থেমে গিয়েছিল, তাই তারা বাইরে আসে, কিন্তু চারদিকে যত দূরে চোখ যায় শুধুই বরফ, আর কিছুই দেখা যাচ্ছিল না। এই জায়গাটি ছিল অনেক গভীরে। তাদের ধারণা ছিল না তারা কতদিন এখানে আটকে থাকবে, তাই বেঁচে থাকার জন্য তারা প্রস্তুতি নিতে শুরু করে। তারা সমস্ত ব্যাগ এবং মালপত্র পরীক্ষা করে এবং খাবার, পানি ও প্রয়োজনীয় জিনিসপত্র একত্র করতে থাকে। এরপর তারা একসঙ্গে বসে পড়ে, তাদের খাবার দেওয়া হয় এবং যখন তারা খেতে শুরু করে তখনই মনে হয় আমাদের কাছে খুব কম খাবার আছে, জানি না এটা দিয়ে কতদিন চলবে। হঠাৎ আকাশের ওপর দিয়ে একটি প্লেন উড়ে যায়। সবাই আশা নিয়ে চিৎকার করতে শুরু করে। সবাই সবার সর্বোচ্চটা দিয়ে চিৎকার করতে থাকে, যাতে প্লেনের ভেতরের মানুষ তাদের আওয়াজ শুনতে পায় এবং তাদের সাহায্য করতে আসে। কিন্তু কোনো লাভ হয়নি, কারণ প্লেনটি অনেক দূরে ছিল। তাই প্লেনটি তৎক্ষণাৎ সেখান থেকে চলে যায়। এখন তৃতীয় দিনে একটি ছেলের জ্ঞান ফিরে আসে, কিন্তু তার অবস্থা খুবই খারাপ ছিল। তার মুখ বিকৃত হয়ে গিয়েছিল, তবু সে হামাগুড়ি দিয়ে তার বোনের কাছে পৌঁছে যায়। তার বোনের অবস্থাও খুব খারাপ ছিল। সে যখন তার মা বাবার কথা জিজ্ঞেস করে তখন জানতে পারে যে তার মা বাবা মারা গিয়েছে। ভাই বোন দুজনেই খুব কষ্ট পায়। এখন তাদের পানি দরকার ছিল, তাই তারা বরফ গলিয়ে পানি বানায় এবং তা খেয়ে বেঁচে থাকার চেষ্টা করে সবাই। সেই সঙ্গে তারা প্লেনের বাইরে ব্যাগ দিয়ে এক চিহ্ন তৈরি করে, যাতে যদি কেউ সেখান দিয়ে যায় তাহলে বুঝতে পারে যে এখানে কিছু মানুষ আটকে আছে এবং তাদের সাহায্যের দরকার। পরের দিন আরেকটি প্লেন আসে, কিন্তু সেটিও সাহায্য করতে পারেনি, কারণ এটি অনেক দূরে ছিল। এতে তারা বুঝতে পারে যে সরকার জানেই না যে তারা কোথায় আটকে রয়েছে, তাই সরকার বিভিন্ন জায়গায় প্লেন পাঠাচ্ছে, কিন্তু সঠিক অবস্থান না জানার কারণে এখানে কেউ আসছে না। ঠিক তখনই তাদের মনে পড়ে যায় যে প্লেনের পেছনের অংশে কিছু ব্যাটারি ছিল। তাই তারা ভাবতে থাকে যে হয়তো সেই ব্যাটারিগুলো ব্যবহার করে প্লেনের নষ্ট রেডিও চালু করা যেতে পারে। এজন্য তারা প্লেনের পেছনের অংশ খুঁজতে চায় এবং পরদিন তারা প্লেনের পেছনের অংশ খোঁজার জন্য বেরিয়ে পড়ে। যখন তারা কিছুটা উপরে যায় তখন তারা দেখতে পায় তারা যেখানে আটকে পড়ে রয়েছে তা এখান থেকে দেখা যাচ্ছে না। এটাই ছিল আসল কারণ যে কেন প্লেন তাদের দেখতে পাচ্ছিল না এবং এই কারণে কেউ তাদের উদ্ধার করতে আসছে না। তখন উপরের বরফ ধসে পড়তে শুরু করে, তাই তারা ফিরে আসার সিদ্ধান্ত নেয়। এভাবেই দিন কেটে যেতে থাকে এবং এক সপ্তাহ পর তাদের সমস্ত খাবার শেষ হয়ে যায়। এই এলাকায় না কোনো পশু ছিল, না কোনো গাছপালা যেগুলো খেয়ে বেঁচে থাকা সম্ভব হতো। তাই তারা
বরফের উপর জন্মানো শৈবাল খেয়ে বেঁচে থাকার চেষ্টা করে, কিন্তু এর স্বাদ ছিল অত্যন্ত তেতো। ক্ষুধায় অতিষ্ঠ হয়ে এক ব্যক্তি বলে, যদি আমাকে মৃতদেহের মাংস খেতে হয় আমি তাই করব। এই কথায় কিছু মানুষ রাজি হয়ে যায়, কিন্তু অন্যরা এর বিরুদ্ধে তর্ক শুরু করে। সময়ের সাথে সাথে তাদের ক্ষুধা এতটাই বেড়ে যায় যে তারা নিজেদের জুতোর ফিতা এমনকি সিগারেট পর্যন্ত খেতে শুরু করে। এখন পরের দিন সকালে যখন ন্যান্ডো দেখে যে তার বোনও শেষ নিঃশ্বাস ত্যাগ করেছে, তখন সে খুবই দুঃখী হয়ে পড়ে যে মা বাবার পর আজ আমার বোনও চলে গেল। এটা দেখে এক ছেলে খুবই কষ্ট পায়। সে তার মা বাবার জন্য চিঠি লিখতে শুরু করে। এভাবে 21 দিন কেটে যায়। তাদের মধ্যে কয়েকজন ক্ষুধার কারণে পাগল হয়ে যাচ্ছিল। তারা যে কোনো কিছু খেতে প্রস্তুত ছিল, তাই বাকিরা তাদের অবস্থা দেখে তাদের মৃতদেহ খাওয়ার অনুমতি দিয়ে দেয়। এরপর কয়েকজন বাইরে যায় এবং কাঁচের টুকরো দিয়ে মৃতদেহের মাংস কেটে খেতে শুরু করে। মানুষ বেঁচে থাকার জন্য কি না করতে পারে, পরিস্থিতি আজ তাদের কোথায় নামিয়ে দিয়েছে এটাও কি দেখার বাকি ছিল। এখন এখানে মাত্র 5 জনই ছিল যারা মৃতদেহের মাংস খেতে চায়নি, কারণ তাদের বিশ্বাস ছিল যে আমরা পশুর মতো নরখাদক হয়ে যাব না, বরং এর চেয়ে ভালো মরতে রাজি আছি। তো কিছুক্ষণ পরে খোঁজাখুঁজির পর তারা বরফের মধ্যে একটি ব্যাগ খুঁজে পায়। ভেতরে চেক করার পর তারা একটি রেডিও পায়। তারা তাদের বুদ্ধি কাজে লাগিয়ে সেখানে একটি অ্যান্টিনা তৈরি করে এবং যখন রেডিও চালায় তখন জানতে পারে যে সরকার তাদের খুঁজে বের করার জন্য 60টিরও বেশি বিমান পাঠিয়েছিল, কিন্তু কেউই তাদের খুঁজে বের করতে সফল হয়নি। এজন্য সরকার ধরে নিয়েছিল প্লেনটি ধ্বংস হয়ে গিয়েছে এবং সবাই মারা গিয়েছে। এটা শুনে তারা খুবই দুঃখী হয়ে পড়ে। তখন তাদের সাহস ভেঙে পড়েছিল, তাই অবশিষ্ট 5 জনকেও বেঁচে থাকার জন্য মৃত মানুষের মাংস খেয়ে দিন কাটাতে হয়। কারণ এটা শোনার পর তারা সবাই বুঝে গিয়েছিল এখন আর তাদের বাঁচানোর জন্য কেউ আসবে না। তাদের জীবন বাঁচাতে হলে তাদের নিজেদেরকেই লড়াই করতে হবে। কিছুক্ষণ পরে প্লেনের পেছনের অংশ খুঁজে বের করার জন্য আবারও 3 জন ছেলে বেরিয়ে পড়ে। কিছুটা পথ হাঁটার পর তারা প্লেনের কিছু ভাঙা অংশ খুঁজে পায়, যেখানে কিছু মৃতদেহ দেখা যায়। তো তারপর তারা অনেকটা হাঁটার পরেও একটা নির্দিষ্ট স্থান খুঁজে পায়নি। তারপর রাত নেমে আসে। তারা ঘুমানোর চেষ্টা করে কিন্তু ঘুমাতে পারে না, কারণ সারা রাত সেখানে তুষার ঝড় চলতে থাকে। পরের দিন সকালে যখন তারা ওঠে তখন পুরোপুরি বরফে ঢাকা ছিল। তারা বেঁচে ছিল কিন্তু অবস্থা খুবই খারাপ ছিল। একজনের দৃষ্টিশক্তি চলে গিয়েছিল, অন্যরা খুব দুর্বল হয়ে পড়েছিল। তাই তারা সেখান থেকে আবারও নিচে ফিরে আসে। এই ভয়ঙ্কর দৃশ্য দেখে সেই ছেলেটি যে এখন পর্যন্ত মাংস খায়নি সেও চুপচাপ মাংস খেতে শুরু করে। তো তারপর হঠাৎ করে সেখানে তুষার ঝড় শুরু হয়ে যায়, কিন্তু তারা প্লেনের ভিতরে বসে একে অপরের সঙ্গে কথা বলতে শুরু করে যাতে ভালো সময় কাটানো যায়। কিন্তু তাদের কথা চলাকালীনই সেখানে একটি প্রবল তুষার ঝড় এসে পড়ে। প্রচুর বরফ প্লেনের ভিতরে ঢুকে পড়ে, পুরো প্লেন বরফে ঢেকে যায়। এখন বাইরের লোকেরা বরফ খুঁড়ে তাদের সঙ্গীদের নিচ থেকে বের করতে শুরু করে। কিছুক্ষণের মধ্যেই সবাই উপরে উঠে আসে, কিন্তু এক দুর্ভাগা নারী যে অনেক নিচে চাপা পড়েছিল সে সেখানেই মারা যায়। তখন হঠাৎ সবাই এক ভয়ানক শব্দ শুনতে পায়। তারা বুঝতে পারে যে আবারও একটি ভয়ঙ্কর তুষার ঝড় আসতে চলেছে এবং কিছুক্ষণের মধ্যেই সে ভয়াবহ ঝড় তাদের গ্রাস করে ফেলে। এবারও অনেকেই বরফে চাপা পড়ে যায়। তখন নুমা নামের এই ছেলেটি প্রচন্ড রেগে যায়। তখন সে নিয়ন্ত্রণের বাইরে গিয়ে সে প্লেনের জানালা ভাঙতে শুরু করে, যা কোনো কাজে আসে না, বরং কাচের এক টুকরো তার পায়ে এবং উড়ুতে ঢুকে যায়। কিন্তু তবুও সে থামে না, সে হাল ছাড়ে না, সে বরফ ভাঙতে থাকে। তো তারপর তারা সেখানে একটি গর্ত তৈরি করতে সক্ষম হয়, যার মাধ্যমে সবাই সেখান থেকে বেরিয়ে আসে। বাইরে আসার পর তারা একে অপরকে দেখে খুশি হয়ে যায়। ধন্যবাদ, আমরা বেঁচে গেছি। নুমা দেখে যে তার পায়ে যে কেটে গিয়েছিল সেখানে সে কোনো ব্যথা অনুভব করছে না, কারণ ঠান্ডায় তার পা পুরোপুরি অবশ হয়ে গিয়েছে। ধীরে ধীরে আবহাওয়া শান্ত হয়ে যায় এবং তারা পুরো প্লেন থেকে বরফ সরাতে সক্ষম হয়। এবার আবারও তারা কয়েকজনকে সাহায্যের জন্য পাঠানোর সিদ্ধান্ত নেয়, কিন্তু যারা আগেরবার পাহাড়ে গিয়েছিল তাদের মধ্যে কয়েকজনের অবস্থা এখনো খুবই খারাপ ছিল। এক সঙ্গীর ফুসফুসে পানি জমে গিয়েছিল, সে শ্বাস নিতে পারছিল না। তাই সবাই মিলে তাকে সিপিআর দেয়, অর্থাৎ তাকে কৃত্রিম শ্বাস দেওয়ার চেষ্টা করে, কিন্তু কোনো লাভ হয় না। ফলে সেও মারা যায় এবং সে যা কিছু তার মা বাবার জন্য লিখে গিয়েছিল তা সংরক্ষণ করে রাখা হয়। তো তারপর আবহাওয়া পরিষ্কার হওয়ার সঙ্গে সঙ্গেই নুমা এবং তার সঙ্গীরা প্রচুর গরম পোশাক পরে সাহায্যের জন্য যাত্রা শুরু করে। কিন্তু তারা কিছুটা যাওয়ার পরেই নুমা পড়ে যায়, কারণ তার পায়ে প্রচন্ড ব্যথা হচ্ছিল। বাকিরা যখন এগিয়ে গিয়ে দেখে তারা লক্ষ্য করে যে তার পায়ের ক্ষত খুব গভীর হয়ে গিয়েছে। তাই তারা নুমাকে নিয়ে ফিরে যাওয়ার সিদ্ধান্ত নেয়, কিন্তু নুমা তখন জানায়, না বন্ধু, তোমরা এগিয়ে যাও, আমি নিজেই ফিরে যাব। তো তারপর নুমা অনেক কষ্টে ফিরে আসে। সে এতটাই ক্লান্ত হয়ে গিয়েছিল যে আসতে না আসতেই সে অজ্ঞান হয়ে যায়। অন্য
অন্যদিকে দেখা যায় যারা সাহায্যের জন্য এগিয়ে যাচ্ছিল তারা কিছুটা দূরেই প্লেনের পেছনের ভাঙা অংশ দেখতে পায়। এটা দেখে তারা অনেকটা খুশি হয়ে যায়। প্লেনের সেই অংশ দেখতেই তারা সেখানে তাদের বাকি সঙ্গীদেরও ডেকে নেয়। এখানে যে সব জিনিসপত্র ছিল সব তারা একত্রিত করে। সেখানে অনেক পরিষ্কার কাপড়, খাবারের সামগ্রী এবং অনেক চকলেট ছিল। তারা সেখানে সেই ব্যাটারিগুলো পেয়ে যায় যেগুলো দিয়ে প্লেনের রেডিওর মাধ্যমে তারা সিগন্যাল পাঠাতে পারবে। তো তারপর তারা প্লেনে বসে তারা রেডিওর মাধ্যমে সিগন্যাল পাঠানোর চেষ্টা করে, কিন্তু সামনে থেকে কোনো উত্তর আসেনি, কারণ রেডিও নষ্ট ছিল, যেটা তারা ঠিক মনে করেছিল। কিন্তু যখন তারা বুঝতে পারে রেডিওটি নষ্ট, তখন তারা ক্লান্ত হয়ে সেখানেই বসে পড়ে। নুমার ক্ষত দিন দিন বাড়তে থাকে, যা তার পুরো শরীরেই ছড়িয়ে পড়ে। এখন সে তার অবস্থা দেখে বুঝে গিয়েছিল যে তার কাছে আর বেশি সময় নেই, শীঘ্রই সে মারা যাবে। তাই সে খাওয়া দাওয়া বন্ধ করে দেয়, যাতে তার ভাগের খাবার তার সঙ্গীরা খেয়ে বেঁচে থাকতে পারে। এবার তারা প্লেনের পিছনের অংশ থেকে একটি বড় ওয়াটারপ্রুফ কাপড় পায়, যেখানে পানি প্রবেশ করতে পারে না। তাই সেটাকে জোড়া দিয়ে সেলাই করে কোনোভাবে তারা বেশ বড় একটি স্লিপিং ব্যাগ তৈরি করে, যার মধ্যে ঢুকে সহজেই ঘুমানো যাবে। তারপর তারা ছোট রেডিওতে খবর শুনে যে যদিও তারা এখানে 58 দিন ধরে আটকে আছে, তবে এখনো এয়ারফোর্স তাদের খোঁজার জন্য একটি শেষ প্লেন পাঠাচ্ছে, এই আশায় যে যদি তারা জীবিত থাকে তবে এয়ারফোর্স তাদের খুঁজে পাবে। এটা শুনে কয়েকজন বলে ওঠে, আমাদের সাহায্যের জন্য উপরে উঠতে হবে। এখন তাদের মধ্যে একজন দুঃখ ভরা কণ্ঠে বলে, শোনো বন্ধু, যদি আমি মরে যাই তাহলে আমাকে খেয়ে নিও, কারণ তোমাদের মধ্যে যদি একজনও বেঁচে থাকে তাহলে আমার এবং আমাদের বাকি সঙ্গীদের মৃত্যু বৃথা যাবে না। এতটুকু বলেই সে প্রাণ হারায়। তার হাতে একটি নোট ছিল, যেখানে লেখা ছিল, বন্ধুরা, তোমাদের জন্য মরে আমি একটি মডেল হয়ে গেলাম, মানে মরে গিয়েও আমি বেঁচে আছি। তার কথা শুনে সবাই অনেক কষ্ট পায়, কিন্তু একই সঙ্গে তাদের মধ্যে সাহসও জন্ম নেয়। তো তারপর তাদের ভেতরে কয়েকজন আবারও সাহায্যের জন্য রওনা হয় এবং অবশেষে তারা পাহাড়ের চূড়ায় পৌঁছে যায়। কিন্তু তারা এটা দেখে অবাক হয়ে যায় যে এখনো সামনে অনেক লম্বা পথ বাকি আছে। তাই তারা সেখানে বসে চিন্তা করতে থাকে। তাদের মনে হয় আমরা ফিরে যাই, কিন্তু তারা নিজেদের সাহস ভাঙতে দেয় না। তাই যেভাবেই হোক সামনে যাওয়ার সিদ্ধান্ত নেয়। তো তারপর তারা আবারও হাঁটতে শুরু করে। অনেকটা দূর যাওয়ার পর তাদের পরিশ্রমের ফলাফল দেখা যায়, কারণ কিছুটা দূর হাঁটার পর তারা একটা ছোট্ট নদী দেখতে পায়, আর তারা পাগলের মতো সেখানের পানি পান করতে থাকে। তখনই তারা হঠাৎ করে নদীর অপর পাশে একজন লোককে দেখতে পায়। লোকটাকে দেখে তারা আনন্দে পাগল হয়ে যায়। তারা সাহায্যের জন্য চিৎকার করতে থাকে, কিন্তু সেই ব্যক্তি তাদের কথা বুঝতে পারে না। তাই সে একটি কাগজ ও কলম তাদের দিকে ছুঁড়ে দেয়। তখন তারা তাদের পুরো গল্প লিখে তার কাছে সাহায্য চায়। সেই ব্যক্তি কাগজটি নিয়ে তখনই ছুটে যায় শহরের দিকে। তারপর সে কাগজটি শহরে গিয়ে অফিসারদের কাছে দিয়ে দেয়। এ বিষয়ে সঙ্গে সঙ্গে এয়ারফোর্সের রেস্কিউ টিমকে জানানো হয়, যাতে তারা সাহায্যের জন্য যেতে পারে। এরপর সেই ব্যক্তি আবারও তাদের কাছে ফিরে আসে, তাদের নিজের বাড়িতে নিয়ে যায় এবং প্রচুর খাবার খাওয়ায়। কিছুক্ষণের মধ্যেই পুরো এলাকা সাংবাদিকদের ভিড়ে ভরে যায়, যারা তাদের নানা ধরনের প্রশ্ন করতে থাকে। এখন তাদের সেই সঙ্গীরা যারা বরফে ঢাকা পড়ে আটকে ছিল, তারাও রেডিওর মাধ্যমে এই খবর শুনে ফেলে। যখন তারা জানতে পারে যে আমাদের সাহায্যের জন্য লোক পাঠানো হচ্ছে, তখন তারা খুশিতে কান্না করতে থাকে। তারা এটা ভেবে অনেক খুশি ছিল যে অবশেষে তারা বাড়িতে ফিরে যাবে, তারা তাদের মা বাবার কাছে ফিরে যেতে পারবে। তো তারপর তারা নিজেদের জিনিসপত্র গুছিয়ে নেয়। তারা অপেক্ষা করছিল কখন তাদেরকে রেস্কিউ টিম এসে এখান থেকে নিয়ে যাবে। তারা সবাই তখন অনেক খুশি ছিল। তো তারপর সেখানে দুটি রেস্কিউ টিমের হেলিকপ্টার চলে আসে এবং তাদেরকে সেখান থেকে নিয়ে চলে যায়। তারপর তাদের দ্রুত শহরে নিয়ে আসা হয়, যেখানে তাদের পরিবার অধীর আগ্রহে অপেক্ষা করছিল। তখন সবাই একে অপরের সঙ্গে দেখা করে খুব খুশি হয়। এরপর তাদের হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানে হাজারো মানুষ তাদের একজন বীরের মতো স্বাগত জানায়, কারণ তারা এত কঠিন সময়েও সাহস হারায়নি এবং তাদের সাহসিকতার কারণে তারা সেখান থেকে বেঁচে ফিরে এসেছে। কিন্তু সেদিন রাতে তারা কেউ একে অপরকে ছেড়ে আলাদা ঘুমায়নি, সবাই একসঙ্গে ছিল, কারণ সেই দুর্ঘটনার আঘাত তাদের মনে গভীরভাবে দাগ কেটেছিল, যা তারা মনের ভেতর থেকে বের করতে পারেনি। তবে তারা এই আনন্দে ছিল যে তারা চেষ্টা করেছিল আর তারা বেঁচে গেছে। তারা অটল ছিল যে বাঁচতে হলে বাঁচতে হবে, যার কারণে তাদের সামনে কঠিন সময়ও পরাজিত হয়েছিল। এর সঙ্গেই এই মুভির গল্পটি এখানেই শেষ হয়ে যায়। তো ভিডিওটি আপনাদের কাছে কেমন লেগেছে তা কমেন্ট করে জানাতে ভুলবেন না। ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন। ধন্যবাদ।